আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো। মাত্র 19 বছর বয়সে একটা ন্যাশনাল টিমকে লিড দিচ্ছে। আসলে আমরা ওকে দেখেছি, ও কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং। আর নর্থ কোরিয়া এমন একটা টিম যারা তোমার এফসি এশিয়ান কাপে 3বারের চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপে 4বার খেলছে। ওদের পটেনশিয়াল আছে এবারও এশিয়ান কাপও জিতার। আসসালামু আলাইকুম দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি পাওয়ার প্রেজেন্স ডেভিড রুবেলের 3rd এপিসোডে। এবং আপনাদের সাথে আবারও যুক্ত আছি আমি আলোয়াসি তালুকদার। অ্যান্ড আমার সাথে এমন একটা ব্যক্তি যুক্ত আছেন যিনি কিনা আপনাদের সবারই পরিচিত মুখ এবং সবারই খুব প্রিয়, স্পোর্টস অ্যাক্টিভিস্ট মাহির সরওয়ার মেঘ। মেঘ, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু বাংলাদেশে ম্যাচ চলছে, এশিয়ান কাপে উমেন্স টিম খেলছে, প্রথম 2টা ম্যাচ আমাদের হয়ে গেল। ফার্স্ট ম্যাচে আমরা 2-0-তে হারলাম, দ্বিতীয় ম্যাচে আমরা 5-0-তে হারলাম। সো সেকেন্ড ম্যাচটা আসলে কেমন দেখলা? যে তোমার কি মনে হয়েছিল যে 5-0 এক্সপেক্টেড নাকি আর একটু কম গোল খেলে বেটার হতো? আমাদের যেরকম অনেক প্রবলেমস হয়েছে আমাদের ডিফেন্সিভলি, যেরকম ইন্ডিভিজুয়ালি আমরা যদি ধরি, আফিদার খন্দকারের অনেক প্রবলেমস হয়েছে। ওনার কারণে বলতে গেলে ব্যাক টু ব্যাক 2টা গোল আমরা খাইছি। তো এই কারণে আমাদের ডিফেন্সিভলি যদি আমরা কাজ করতাম, তাহলে আমরা যদি আরও অ্যাওয়ার্ড থাকলাম, তাহলে আমরা 2-3 গোলের ভিতরেই আমরা আমরা থাকতে পারতাম। আর নর্থ কোরিয়া এমন একটা টিম যারা তোমার এফসি এশিয়ান কাপে 3বারের চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কাপে 4বার খেলছে। সেখানে আমাদের র্যাঙ্কিংয়ের তফাৎটা কিন্তু ছিল তোমার, ওরা ছিল নাম্বার 9 এবং আমরা 112 নম্বর র্যাঙ্কিংয়ে। সো এখান থেকে কি তোমার মনে হয় যে এত বড় একটা টিমের এগেনস্টে খেলেছে, কতটা প্রেশার ছিল বাংলাদেশের জন্য? নর্থ কোরিয়া এমন একটা টিম যে ওমেন্সের দিক দিয়ে অনেক ভালো করতেছে। ওদের এশিয়ান কাপ ওরা অনেকবার জিতছে। তার সাথে ওদের এইজ লেভেল যে টিম, ওখানে ওয়ার্ল্ড কাপ খেলতেছে ওমেন্স টিমের। তো ভালোই পারফরমেন্স করতেছে ওয়ার্ল্ড কাপে। তো এরকম একটা টিম যারা অনেক এক্সপিরিয়েন্স, এরকম টিমের সাথে বাংলাদেশে খেলছে। অ্যান্ড টু বি অনেস্ট, পাঁচটা যে গোল খাইছে, এটা মানে আমি বলবো যে অফকোর্স কম খাইলেও বেটার ছিল, বাট 2-3 গোলের ভিতরে আমরা থাকতে পারতাম। বাট 5টা গোলটাও আমার কাছে এত বড় একটা স্কোর লাইন মনে হচ্ছে না, বিকজ ওদের পটেনশিয়াল আছে এবারও এশিয়ান কাপও জিতার। ও, তাহলে আমরা যদি তোমার ব্যাক করি, যে প্রথম ম্যাচে আমরা শুরুর দিকে দেখলাম খুব ভালো খেলেছে বাংলাদেশের মেয়েরা। লাইক শুরুর দিকে বেশ কিছু আমরা অ্যাটাক করি এবং একদম শেষ মুহূর্তে, ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা 2টা গোল কনসিড করি। এবং ঠিক সেম জিনিসটা কিন্তু পরের ম্যাচেও হয়। পরের ম্যাচে হয়তো আমরা বেশি একটা অ্যাটাকে যেতে পারিনি, নট করে বারবার আমাদের গোল পোস্টে আসছিল, আক্রমণ করছিল। তাও এন্ড অফ দ্য ডে কিন্তু একদম হাফ টাইমে আরও একবার, যখন হাফ টাইমে যখন এক্সট্রা সময়টা দিল, তখন আবার আমরা কিন্তু 2টা গোল কনসিড করি। সো একটা গোল খাওয়ার কনসিড করার পর আর একটা গোল কনসিড করা, এটা আসলে কতটা মানুষতাত্ত্বিক মনে হয়? আসলে এখানে বলতে গেলে ডিফেন্সিভলি প্রবলেম হচ্ছে আমাদের, বিকজ আমি এখানে আমাদের ডিফেন্সিভলি আমরা দেখতে যদি পারি, ওরা অনেক ট্রানজিশনের সময় অনেক স্লো হয়ে যাচ্ছে। সেটা আমাদের 2টা গোলেরই মানে পরপর 2টা গোল খাওয়াই আমাদের এটা বড় রিজন, যে ট্রানজিশনটা খুব খারাপ হচ্ছে। তারপর আমরা বলের আমরা কখন কি করব, আমাদের যে মেন্টালিটিটা ওভাবে আমরা ধরে রাখতে পারতেছি না। বিকজ আমরা যখন একটু বলের সাথে থাকি, তখন আমরা মনে করি যে আমরা কিছু একটা জেনারেট করতে পারবো। আমরা একটু ঠান্ডা মাথায় আমরা যে চিন্তা করে খেলতেছি, এটা আমরা হচ্ছে না। আমাদের যদি ঠান্ডা মাথায় যদি আমরা খেলি, অ্যান্ড হ্যাঁ, ট্রানজিশনগুলো যদি আমরা দেখতে পারি, যে পাসিং অপশনস, তারপর ডিফেন্সিভলি যদি আমরা যদি ওয়েল অ্যালার্ট থাকি, তাহলে এটা আমাদের অনেক হেল্পফুল হবে। আর যেটা মেন প্রবলেমটা যে আমাদের পরপর 2টা গোল খাওয়ার রিজন আমরা ওই যে অ্যালার্ট থাকতেছি না। আচ্ছা, আমাদের দলের অধিনায়ক আফিদা খন্দকারের কথায় যদি আসি, সো প্রথম দিকে দেখলাম যে তার কারণেই মূলত 2টা গোল কনসিড করা হয়েছে। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ওনার কিন্তু এজটা খুবই কম, মাত্র 19 বছর বয়সে একটা ন্যাশনাল টিমকে লিড দিচ্ছে। সো সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় দেখি যে আমরা সোশ্যাল মিডিয়াতে নর্মালি খেলোয়াড়দেরকে ধুয়ে দিতে পছন্দ করি। আচ্ছা, তাহলে আফিদা খন্দকার এখান থেকে তোমার মনে হয় কি যে অনেক বেশি সাপোর্ট ডিজার্ভ করে কিনা, যেহেতু বয়সটাও কম, তাও বাংলাদেশের মতো একটা দলকে ওই স্টেজে নিয়ে গেছে? সো তুমি কি মনে করো এই ব্যাপারটা নিয়ে? আসলে আফ্রিদা খন্দকারের যে জিনিসটা, ওর যখন আমরা পিটার বাটলার সিনিয়র প্লেয়ার্সদের ছড়াই দিয়েছে, তখন আফ্রিদা খন্দকারের উপরই এই দায়িত্বটা পড়েছে। তো দায়িত্ব পড়ার সাথে সাথেই ও সোশ্যাল মিডিয়া থেকে প্রেশার, যারা সিনিয়র প্লেয়ারদের সাপোর্টার ছিল, ওদের থেকে প্রেশার একটা ও
হচ্ছে পায়, ওখান থেকেই পায় যে একটু 19-20 হলেই ওর উপর যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। বাট ও যে 19 বছর একটা ক্যাপ্টেন হয়েছে, টিমেরও সবার বয়সই প্রায় কাছাকাছি। যেহেতু আমাদের যদি এভারেজ দেখি তাহলে আমাদের হচ্ছে 19-এর মতোই। 19-20-এর কাছাকাছি সব, মানে 19.4 যদি আমরা এক্স্যাক্টলি আমরা এরকমই। দেখি। তো আমাদের তার মধ্যে যে আফিদা, ও অনেক লাইক আমরা ডিফেন্সিভ লোক নর্মাল আমরা দেখেছি যে ও অনেক ভালো খেলে, কিন্তু ওর কিছু লাইক আমি যদি বলি প্রথম গোলটা যেটা খেয়েছে এগেনস্ট নর্থ কোরিয়া, ওখানে হচ্ছে ওর গোলের যে মানে ও যে ফাউলটা যেটা করেছে খুবই আননেসেসারি ছিল। অ্যান্ড ও হচ্ছে ওর ক্যাপ্টেন, এখন ক্যাপ্টেন হয়ে একটু ম্যাচিউর হওয়া উচিত। অফকোর্স ম্যাচিওর তো আছে একটা রিজন, তার সাথে হচ্ছে একটু মেন্টালি একটু স্ট্রং থাকা উচিত, বিকজ ওর উপরই সব এ টু জেড, ওই হচ্ছে টিমটাকে কন্ট্রোল করতেছে। ও যদি নিজে স্ট্রং না থাকে তাহলে টিমকেও স্ট্রং রাখতে পারবে না। তো এই কারণে আমি মনে করি যে দুইটা যে গোল খেয়েছে, ফার্স্ট গোলটা ফুল ওর উপরই, বিকজ ওর কারণে আমরা পেনাল্টি পেয়েছি, পেনাল্টি খেয়ে তারপর হচ্ছে আমরা গোল কনসিড করেছি। তারপর হচ্ছে নেক্সট সেকেন্ড গোলটাতেও হচ্ছে উপর একটু মিডের দিকে যদি বলি, মিড ডিফেন্সের দিকেই একটা মিস্টেক ছিল। পরে হ্যাঁ আমরা একটু দেখছি যে আমাদের আফিদা আমাদের একটু একটু লেজি ডিফেন্ডিংই করেছে, কোনো ওর মধ্যে থেকে ওই অ্যাপ্রোচটা ছিল না যে ডিফেন্স করবে। তো হ্যাঁ, দুইটা গোল ওর মাধ্যমে ওর কারণে হয়েছে, বাট আমি এটা বিলিভ করি যে ও অনেক ভালো প্লেয়ার, অ্যান্ড এই দুইটা মিস্টেক ওকে মানে ফুললি জাজ করেন না যে ওকে এরকম প্লেয়ার। সো আরও সামনে সময় আছে, হোপফুলি ও ভালো কিছু করতে পারে। তাহলে আমরা যদি আমাদের টেকনিক্যাল ইস্যুতে আসি, সো এখানে কিন্তু আমরা দেখলাম বেশ কিছু চেঞ্জেস পিটার বাটলার করেছেন। সো প্রথম ম্যাচে আমরা চায়নার এগেনস্টে যে ফরমেশনে খেলাই, দ্বিতীয় ম্যাচ কিন্তু সেই একই ফরমেশন নিয়ে নামে নেয়, মানে টিপিক্যাল ফরমেশন তিনি পছন্দ করেন, প্রিফার করেন। সো প্রথম ম্যাচে আমরা 4-2-3 ফরমেশনে নামি, সরি 5-2-3 ফরমেশনে নেবে, এবং সেকেন্ড ম্যাচে আমাদের ফরমেশনটা ছিল 4-3-3 ফরমেশন। সো এই যে টেকটিক্যাল চেঞ্জটা, 4 ম্যান ব্যাকলাইনে প্রথম ম্যাচে খেলা, তারপর 5 ম্যান ব্যাকলাইনে আসা, সো এটাকে তুমি কিভাবে আর কি দেখো? আমার মনে হয় পিটার বাটলার চেয়েছিল যে সেকেন্ড ম্যাচে মিডফিল্ডে যেন আরও কন্ট্রোলটা রাখতে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তো ওই হিসাব করে হচ্ছে আগানো হয়েছিল। আমরা ফার্স্টের দিকে দেখছি যে প্রথম ম্যাচে যখন 5-2-3 ছিল তখন হচ্ছে ডিফেন্সিভলি খেলতে যাচ্ছিল, বিকজ স্পেস যেন সামনের দিকে না পিছের দিকে যেন স্পেস না থাকে, যেন ওরা শুট যেন না দিতে পারে, আর অথবা গোল যেন না স্কোর করতে পারে। এটা আমরা দেখছি যে কিছুটা হলেও এটা সাকসেস হয়েছে। বাট সেকেন্ড ম্যাচে হচ্ছে যেহেতু হ্যাঁ 4-3-তে আসছে, মিডফিল্ডে কিন্তু খুব ভালো একটা জায়গা, তো মিডফিল্ডে কন্ট্রোল রাখতে যাচ্ছিল। বাট এদিক দিয়েও হচ্ছে আবার যেহেতু নর্থ কোরিয়া খুব ভালো একটা টিম, তো এটা হচ্ছে ডিফেন্সিভলি আমরা যদি দেখি তাহলে ওদের কাছে অনেক স্পেস ওপেন হয়ে যায় নর্থ কোরিয়ার জন্য, যে ওদের খেলার জন্য। সো ওইটাই আর কি ওদের কাছে প্রবলেমটা হয়েছে বাংলাদেশের কাছে। এদিক দিয়ে আমরা যদি দেখি পিটার বাটলার শুরু থেকেই টিমে আসার পর থেকে বাংলাদেশ অনেক হাইলাইন খেলতেছে। সো ওই হাইলাইন খেলাটা হচ্ছে 4-3-3 জন্য আমার মনে হয় না এটা সুইটেবল ছিল, স্পেশালি বাংলাদেশে যেহেতু এরকম একটা স্টেজে। বাট আমরা যেহেতু সাকসেস দেখেছি এগুলোতে, সো আমার এইটাতে আমরা বলতে পারি যে এটাতে কোনো কমপ্লেন নেই। বাট একটু আমাদের অ্যাওয়্যার হওয়ার কথা উচিত ছিল, বিকজ এইভাবে আর কি খেলাটা আর কি আমাদের ভালো হয়নি, আর কোনো একটা ট্যাকটিক্যালি চেঞ্জেস আনা উচিত ছিল। আর আমাদেরকেও সবসময় ব্রেভ কিছু ডিসিশনস নিয়ে থাকে। সো এটা আমরা কিন্তু এবারে রিসেন্ট প্রথম ম্যাচটাই দেখি। আর নর্মালি আমাদের রূপনা চাকমা আমাদের গোলকিপার, আর প্রথম ম্যাচে যখন রূপনাকে পাওয়া যায় না 11-এ, তখন সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠে যে কে এই মিলি আক্তার। সো এই মিলি আক্তার কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের গোলকিপার। সো এটা অনেকে হয়তো জানেন না, এই জন্য হয়তো জিনিসটা ট্রল করেন বা সমালোচনা করেন। বাট দিন শেষে সব কিছুকে উপেক্ষা করে মিলি আক্তার কিন্তু অবিশ্বাস্য পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচে চায়নার এগেনস্টে মাত্র 2টা কনসিড করে, সেখানে আমরা দেখছি দারুণ কিছু সেভ, হয়তো এই গোলটা অনেক বেশি হতে পারতো। আর পরের ম্যাচে তো নর্থ কোরিয়া একের পর এক অ্যাটাক করছে। সো 5টা গোল আমরা ঠিকই হজম করেছি, বা যদি এখানে মিলি না থাকতেন তাহলে স্টোরি কুড হ্যাভ বিন ডিফারেন্ট। সো তোমার কি মনে হয় যে মিলিরকে এই এশিয়ান কাপের মঞ্চে পাওয়াটা
কতটা বড় আবিষ্কার পিটার বাটলারের কাছে? মিলি আক্তার আমাদের কাছে একটা বলতে গেলে একটা রিওয়ার্ড হিসেবে আসছে, গিফট হিসেবে আসছে। বিকজ আমরা মানে যদি আমরা দেখি মিলি আক্তার কিন্তু খুব আগে থেকে এইজ লেভেল ন্যাশনাল টিমে খেলতেছে অ্যান্ড ওখানে অনেক ভালো পারফরমেন্স করতেছিল। এখন ন্যাশনাল টিমে হঠাৎ করে এত বড় স্টেজে একটা ওয়েল এক্সপিরিয়েন্স গোলকিপার থাকতে এত বড় স্টেজে, অফকোর্স ওর হাইট আসছে দেখে ওর এক্সপিরিয়েন্সটাকে ওভাবে ন্যাশনাল টিমে ইউজফুল করতে পারছে পিটার বাটলার। এটা আসলে খুবই একটা ভালো একটা জিনিস। অ্যান্ড টু বি অনেস্ট মিলি আক্তার সহ আরও অনেক ভালো প্লেয়ার আছে যারা অনেক ভালো পারফরমেন্স করতেছে, বাট মিলি আক্তারটা খুবই ভালো ছিল, যেটা আমাদের দেখার মতো। বিকজ আমরা যে ফার্স্ট ম্যাচে দেখি, ফার্স্ট ম্যাচে কিন্তু অনেক ভালো করেছে, আমাদের অনেক বল আসছে, অনেক আটকে এসে আমরা দেখছি। সেকেন্ড ম্যাচে নর্থ কোরিয়ার এগেনস্টে ওইখানে আমাদের 1v1 সিচুয়েশনগুলো ও সেভ করেছে। যেহেতু আমাদের বলতেছিলাম যে 4 ম্যান ব্যাকলাইন ছিল, আমাদের স্পেসটা আরও ওপেন ছিল আগের তুলনায়, অ্যান্ড যেহেতু হাই লাইন আমরা খেলতেছি, তো এই কারণে আমাদের মিলি আক্তার যে সেভগুলো করেছে আরও ওর এক্সপিরিয়েন্সটা হেল্প করছে, যেটা আমাদের নেক্সট ম্যাচ আমরা যখন উজবেকিস্তানের সাথে খেলবো ওটাতে আমরা ওর থেকে আরও পজিটিভ কিছু একটা দেখতে পারি, আশা করা যাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের সেকেন্ড ম্যাচে দেখলাম বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস ছিল, এবং আমরা 11-এর শুরুতেই উন্নতি খাতুনের ইনক্লুশনটার দিকে। সো এই ইনক্লুশনটাকে তুমি কিভাবে দেখো? অ্যান্ড আমাদের যে দলের রেগুলার প্লেয়ার শিউলি এবং স্বপ্না, এদেরকে স্টার্ট না করানো এবং শামসুন্নাহার জুনিয়রের মতো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারকে ফার্স্ট হাফেই তুলে নেওয়া, সো ওভারঅল এই যে চারটা ইন্টারেস্টিং থিং, এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে? টু বি অনেস্ট এটা ফুললি একটা ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল, অ্যান্ড এই চেঞ্জেসগুলো আমাদের ন্যাশনাল টিমে যদি আমরা বলি আমাদের খুব মানে হেল্পফুল হতে পারতো যদি আমরা একটু যদি আমাদের কাছাকাছি কোনো একটা টিমের সাথে খেলতাম। বাট আমি বলবো না যে এটা খুব খারাপ একটা ডিসিশন ছিল, বিকজ আমরা দেখতে পারতেছি যে ফার্স্টে আমরা কত ভালো খেলছিলাম ফার্স্ট 40 মিনিটস, পরে মিস্টেক হওয়ার আগ পর্যন্ত আমরা খুব ভালো খেলছিলাম। এক্সট্রা মিনিটে যখন আমরা যদি গোল না খাইতাম এই টিমটা খুব ভালো যাচ্ছিলো। এক্সট্রা মিনিটে হয়েছে তখন আমরা কিন্তু ট্যাকটিক্যালি অনেক কিছু চেঞ্জ করছি। আমাদের সাবস্টিটিউট হয়েছে, তিনজন একসাথে আমরা সাবস্টিটিউট করেছি। অ্যান্ড তাছাড়া ওরা যারা আসছিল ওরা খুব মানে মোটামুটি বলতে গেলে ভালোই খেলেছিল, যেটা আমাদের ট্যাকটিক্সের সাথে গিয়ে যাচ্ছিল। অ্যান্ড আমি যদি বলি যে ভিআরের কারণে কিন্তু আমাদের অনেক হেল্প হয়েছে এদিক দিয়ে, বিকজ এলস আমরা হচ্ছে আরও খারাপভাবে হচ্ছে ওদেরকে মানে যেগুলো প্লেয়ার আজকের ওই লাস্ট ম্যাচে চেঞ্জ হয়েছিল ওদেরকে খুব মানে মনে হতো যে ওরা খুব খারাপভাবে আসছে, মানে আনাটা ভুল ছিল। বাট যেহেতু ভিআর আছে আমাদের আরও দেখতে ইজি যে ওরা কি ভালো করতেছে না খারাপ করতেছে, তো মানে আসলে কি ওদের মিস্টেক ছিল না কি এটা আমাদের অনেক হেল্প করতেছিল। সো আমার মনে হয় হ্যাঁ কিছুটা হলেও আমাদের অনেক হেল্প করছে। বাট আমি টু বি অনেস্ট ফার্স্ট ম্যাচ যে টিমটা ছিল পার্সোনালি আমি মনে করি ফার্স্ট ম্যাচের টিমটাই বেটার ছিল। যেহেতু প্রথম ম্যাচটা আমরা চীনের এগেনস্টে খেললাম, দেন আমরা নর্থ কোরিয়ার এগেনস্টে খেলছি, এখন আমাদের শেষ ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো এমন হতে পারে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন পিটার বাটলার যে কিন্তু করে দেখি কয়েকজন প্লেয়ারকে বাজিয়ে দেখি যে তারা কেমন পারফরমেন্স করে, যেহেতু লাস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, এটা হতে পারে কিনা? না আসলে জিনিসটা আমরা অনেক মনে করি যে লাইক ওরা মানে আমরা তো দেখি না মেনলি, আমাদের তো খেলার মানে ফিল্ডের কী চলতেছে আমরা দেখতেছি না, প্র্যাকটিক্যাল কোচ আর মাঠের ভিতর কী চলতেছে এটা আমরা দেখি না। সো জিনিসটা কী হয়, কোচ হচ্ছে কোচ যেহেতু সব দেখে, কোচে টিম ম্যানেজমেন্ট যেটা দেখে ওই দেখা অনুযায়ী আর কি প্লেয়ারদের কীভাবে সিলেক্ট করা হয়। সো আমরা যদি দেখি যে অনেক প্লেয়ার আছে যারা ওমেন্স ফুটবল লিগ যেটা হয়েছে ভালো পারফরমেন্স করছিল, বাট ন্যাশনাল টিমে খেলতে পারছে না, ইটস বিকজ ন্যাশনাল টিমে ইনভায়রনমেন্টটা সবাই মানাইতে পারে না। সো এইভাবে করেই আর কি আমার মনে হয় যে যারা আর কি ন্যাশনাল টিমের সাথেও ভালো করতেছিল অ্যান্ড WFL-এও ভালো করছে, সো ওভাবে করে আর কি টিমটাকে আর কি একটু এক্সপিরিয়েন্স করানো অ্যান্ড ওদের ভয়টা কাটানো। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে আমাদের বংশোদ্ভূত একটা প্লেয়ার আছে আনিকা রানিয়াসের দিকে, সো তাকে কিন্তু প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল একদম শেষের দিকে, তবে গত ম্যাচে কিন্তু বেশ কিছু সময় পেয়েছে তিনি। সো তোমার মতে কেমন লাগলো তার পারফরমেন্স? নেক্সট কখনো বাংলাদেশে যদি সুযোগ পায় তিনি কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য? আসলে আমরা ওকে দেখেছি, ও কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং, বাংলাদেশে যত প্লেয়ার আছে ওই অনুযায়ী খুব স্ট্রং, বিকজ ও সুইডেন থেকে আসছে
অ্যান্ড সুইডেন থেকে আসার কারণে হচ্ছে ওর এক্সপিরিয়েন্সটা, ও সুইডেনের টপ টায়ার খেলছে, টপ টায়ার লিগ, সো এটা আমাদের অনেক হেল্পফুল হচ্ছে। অ্যান্ড এভাবে করে বাংলাদেশেরও যদি কয়েকটা প্লেয়ার যদি আমরা ধরেন যে মিলি আক্তার, আমি বিশ্বাস করি মিলি আক্তার হচ্ছে অফার পাবে বাইরে খেলার। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ারে পাওয়ার চুমুকে অ্যাকশন। ঋতুপর্ণা চাকমা আছে। হ্যাঁ, ঋতুপর্ণা চাকমা আছে অফকোর্স। তারপর হচ্ছে বাংলাদেশে 2-3 জন অনেক ভালো প্লেয়ার আছে, যাদেরকে এই 2 জনের নাম বললেন, আরও প্লেয়ার আছে যারা খুব ভালো খেলে। তো এইগুলাকে যদি আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমরা যদি দেখি যে ডাব্লিউএফএল হচ্ছে খুব একটা, সরি টু সে বাট ইটস আ ওয়ার্স্ট টুর্নামেন্ট। এখানে একটা লিগ, মানে এটা হচ্ছে ধরেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের মতো হয়ে গেছে, যে মাত্র কয়েকদিন টুর্নামেন্ট এসে এখানে আর কি সব। আর আমরা পিটার বাটলার থেকে শুনছি যে ন্যাশনাল টিমে যে খেলবে, এএফসি এশিয়ান কাপ যে খেলবে, ওইটার থেকে ওরা বেশি লিগ নিয়ে বেশি চিন্তিত ছিল। সো আমরা যদি এটা বলি যে লাইক ডাব্লিউএফএলটা ভালো ছিল কিছু ক্ষেত্রে, বাট টু বি অনেস্ট ডাব্লিউএফএল এর কারণে অনেক প্লেয়ার্সদের অনেক বাইরে খেলার অপশনস আসছিল, অনেকেই যেতে পারেনি। সো এখন এটা আমাদের অনেক হেল্প করবে, এই স্পেশালি এই টুর্নামেন্টটা অনেক হেল্প করবে যে আমাদের কয়েকজনকে প্লেয়ার বাইরে থেকে অফার পেতে। আচ্ছা, তাহলে প্রথম ম্যাচে আমরা খেললাম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের এগেনস্টে, এবং সেকেন্ড ম্যাচে খেললাম অনূর্ধ্ব-20 এবং 17 চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া এগেনস্টে। সো অনেকেই বলে যে বাংলাদেশ আসলে এত কঠিন গ্রুপে কেন। সো এখানে যদি আমাদের সিডিংস আছে, বিভিন্ন পট আছে, সো এইটা যদি ব্যাখ্যা দিতে আসলে কিভাবে বাংলাদেশ এই গ্রুপে আসছে। আসলে এটা তো লাকের উপর, বিকজ আমি আমি মনে করি না এখানে কোনো হচ্ছে ফিক্সিং টাইপের কিছু আছে। আমি মনে করি যে ফেয়ার সব হয়েছে। তো বাংলাদেশের লাক খারাপ ছিল, একটা হার্ড টিমের সাথে পড়ছে চায়না। কারণ জিনিসটা সম্পূর্ণ লটারির মাধ্যমে হয়। হ্যাঁ, লটারির মাধ্যমে হয়। যেরকম চায়না খুব একটা ভালো দল, লাস্ট টাইম জিতছে। এবার চায়নার টিমটা একটু ওয়েল এক্সপিরিয়েন্স, ওরা সব একটু ওল্ড, তাও হচ্ছে ওরা খুব ভালো খেলেছে, ভালো খেলতেছে বিকজ ওদের এক্সপিরিয়েন্স আছে এইসব জায়গায়। কারণ বড় মঞ্চে তো এক্সপিরিয়েন্স ম্যাটার করে। হ্যাঁ, অফকোর্স এক্সপিরিয়েন্স ম্যাটার করে, অ্যান্ড ওদের বয়সও বেশি, তো ভালো টিম। আর তাছাড়া হচ্ছে আমরা যদি দেখি নর্থ কোরিয়ারও অনেকবার এএফসি এশিয়ান কাপ জিতছে। তো নর্থ কোরিয়ার হচ্ছে ওয়ার্ল্ড কাপও খেলতেছে ওরা, এজ লেভেল ওয়ার্ল্ড কাপগুলো অনেক ভালো পারফরমেন্স করতেছে। তো আমরা বলতে পারতেছি যে বাংলাদেশ সবচেয়ে স্ট্রং গ্রুপে পড়ছে। স্ট্রং গ্রুপে থাকতেও যে আমরা মাত্র 2 ম্যাচে 7টা গোল খেয়েছি, এটা আমাদের কাছে অনেক ভালো একটা জিনিস। মানে আর কম, হ্যাঁ বলতে আমাদের র্যাঙ্কিংটা সবার চেয়ে পিছনে। অফকোর্স বাংলাদেশে আমরা নর্থ কোরিয়ার সাথে যখন খেলছি, নর্থ কোরিয়া আই গেস আমাদের থেকে 103 বা 102 এরকম একটা লেভেলে পিছিয়ে আছে, আগে আছে। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস। তা হিসাবে আমরা যে মাত্র 5 গোল খেয়েছি, অফকোর্স আমি বলবো আরও কম গোল খেতে পারতাম, বাট 5টা খেয়েছি, এটাও কম বলতে গেলে। আরও বাচ্চাভাবে হারতে পারতাম আমরা। আজকে কিন্তু ইন্ডিয়া টোটালি জাপানের কাছে এক্সপোজড হয়ে গেছে, তো ওই দিক থেকে কিন্তু অনেক ভালো করছে বাংলাদেশ। হ্যাঁ, জাপানও অনেক ভালো টিমে। তো ওই অনুযায়ী আমরা যদি দেখি, হ্যাঁ বাংলাদেশ খুব ভালো করেছে। অ্যান্ড বাংলাদেশের যেহেতু নেক্সট ম্যাচ আছে উজবেকিস্তানের সাথে, আমাদের খুব ভালো একটা প্ল্যানিং থাকা উচিত যেন আমরা 3 পয়েন্টস নিয়ে আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারি। সো সবাই আর কি জানতে চায় যে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই আসলে ইকুয়েশনটা আমাদের কাছে কেমন। সো যদি এখন তুমি পয়েন্টস টেবিলের দিকে তাকাও, তাহলে দেখবা যে বাংলাদেশে জাস্ট একটা ম্যাচ জিতলে হবে। সো এইটা যে ব্যাখ্যাটা দাও যে কিভাবে আমরা নেক্সট রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যেতে পারি। সো 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপ থেকে তো দুইটা করে উঠলে 6টা টিম হয়। বাকি 2টা হচ্ছে আমাদের যে 3টা গ্রুপের বেস্ট টপ 3, যে মানে থার্ড পজিশনে যে টিম থাকবে না, ওই থেকে আর কি। হ্যাঁ, তো পয়েন্ট হিসাব করে যারা টপ 2 ওরা হচ্ছে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। খালি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতেছে না, তার সাথে অলিম্পিক্সেও আমরা কোয়ালিফাই করতেছি। আর ওখান থেকে যদি টপ 6-এ থাকি তাহলে বিশ্বকাপে। জি, খুব ভালো আমরা সুযোগে আছি। হোপফুলি আমরা উজবেকিস্তানের সাথে জিতলে একটা ভালো কিছু আমরা আশা করা যাচ্ছে বাংলাদেশের কাছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এবং আমাদের প্রথম ম্যাচটা হচ্ছে মানে উজবেকিস্তানের কাছে আমাদের ম্যাচটা হচ্ছে 9 মার্চ, এবং এই 9 মার্চ যখন চলে আসে তখন আমাদের স্মৃতিপথে একটা দারুণ মুহূর্ত ধরা দেয়। যেমন 2015 সালের বিশ্বকাপে এই 9 মার্চেই কিন্তু আমরা ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করি। সো বাংলাদেশের সামনে একটা আবার সুযোগ যে কোয়ার্টার ফাইনাল, এবং বাংলাদেশের মেয়েরা ফুটবলের মঞ্চে করতেছে।
সো বাংলাদেশ যেটা করতে পারে অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় পাওয়া হয়ে থাকবে, এবং 9 মার্চ বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রির একটা স্মরণীয় তারিখ হয়ে থাকবে, সেটা তো বলাই যায়। অ্যান্ড দেখা যাক বাংলাদেশ কতদূর পারফরমেন্স করতে পারে আর কেমন রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পারে। আমাদের নাম্বার 9 পজিশনটা যদি দেখি তাহলে দেখা যায় যে লাস্ট 2 ম্যাচে উমেলা খেলেছেন, এবং আমাদের বেঞ্চের দিকে তাকালে দেখা যায় যে বেশ কিছু স্ট্রাইকার আমাদের টিমে আছে যারা বেঞ্চে রয়েছেন, যেমন সাগরিক আছে, প্রীতি আছে। সো এটাকে তুমি কিভাবে দেখো যে বারবার উমেলাকে ট্রাই করানো আর আমাদের বেঞ্চে যে স্ট্রেংথটা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? আসলে বাংলাদেশের সব প্লেয়ারদেরই হচ্ছে অলমোস্ট, আনিকা বাদ দেয়, অলমোস্ট সবাই ফিজিক্যালি খুব আহ, কোনো একটু স্ট্রং না। মানে স্ট্রং বলতে কি, আসলে বাংলাদেশ হিসাবে স্ট্রং, বা যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখি ওইভাবে স্ট্রং না। বিকজ আমার মনে হয় না পারফেক্ট ডায়েট বা কিছু প্ল্যানিং আছে ওদের। অ্যান্ড এটা মেনলি ফুটবল ক্লাবস দেয়, বাট আমাদের যেহেতু লিগের সিস্টেমটা খুবই ডিফারেন্ট ছিল, ওই কারণে হচ্ছে ক্লাব দিচ্ছে না। ন্যাশনাল টিমে হচ্ছে মানে বাংলাদেশের প্লেয়াররা বেশিরভাগ সময় থাকে। ন্যাশনাল টিমের যে ভবনটা আছে ওখানে, বাফুফে ভবনটা, ওখানে আর কি ওরা থাকে, ওখানে জিমটা ইউজ করে, অ্যান্ড ওখানে সব। তো আমি মনে করতেছি যে ওই ফিজিক্যালি কারণেই হচ্ছে ওদেরকে, ফিজিক্যাল আর ডিফেন্সিভ, আর আমরা সরি ট্যাকটিক্যালি। আমরা যদি দেখি যে আমাদের এখন যে স্ট্রাইকারটা আছে ওকে কিন্তু পকেট করা হচ্ছে অনেক, বিকজ এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, অ্যান্ড ফিজিক্যালিও খুব ইজি টু ওদেরকে ধরে রাখা। এই কারণে হচ্ছে ওদেরকে ইউজ করা হচ্ছে না। অ্যান্ড অলসো আমার মনে হয় ন্যাশনাল টিম যেহেতু কোচ ভালো বুঝে, কোচ দেখতেছে যে আসলে এটা কেমন হচ্ছে, লাইক ওকে কি খেলা যাবে নাকি না। সো আমার মনে হয় কোচ বেস্ট ডিসিশনটাই নিচ্ছে। অ্যান্ড আমার কাছে, আমি যেরকম পিটার বাটলারকে অনেক বিলিভ করি যে সব ও ভালোটা বুঝবে। সো আমার মনে হয় না লাইক কোনো মানে ইউজলেস রিজনের জন্য ওকে বাইর করবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আচ্ছা, আমাদের ফরওয়ার্ড নিয়ে কি বলবা? যেহেতু আমাদের পরের ম্যাচে জিততেই হবে, মাস্ট উইন গেম বলতে পারো, বাঁচা মরার লড়াই। সো সেইখানে ঋতুপর্ণা চাকমা প্রথম ম্যাচে অনেক ভালো অ্যাটাক করেছেন, বাট পরের ম্যাচে কিন্তু তাকে অপোনেন্ট টিম পকেটেই রেখে দিয়েছে। তাছাড়া মনিকা কিংবা তহুরা খুব একটা সুবিধা করতে পারছে না। সো এটা তোমার কাছে কতটা সংশয় মনে হয়? আসলে অনেক স্ট্রং টিম ছিল লাস্ট 2 ম্যাচে। এবার যদি কম্পেয়ার করি, খুবই একটা ইজি টিম, মানে দুইটা টিমের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশের কাছে চান্স আছে অ্যাটলিস্ট 1 গোলে জিতার। সো আমরা যদি হোপফুলি, যেহেতু ওরা স্পেসটা পাবে, যেহেতু এখন ইজি একটা টিম, ওই স্পেসটা যদি আমরা ইউজ করতে পারি, সো আমাদের হিসাব করে যদি দেখি, তাহলে আমরা ওদেরকে একটা ভালো পারফরমেন্স করে দেখতে পারি, যাতে আমরা প্লেয়ারের নাম বললাম। অ্যান্ড অফকোর্স ওরা যে লাস্ট ম্যাচে তো ঋতুপর্ণা চাকমা পকেটে ছিল জাস্ট বিকজ টিমটা খুব এক্সপিরিয়েন্স ছিল। ওরা মানে এইসব প্লেয়ার ওদের লিগেও খেলে না, অ্যান্ড ওদের লিগও স্ট্রং। অ্যান্ড বাংলাদেশের যদি আমরা লিগটা দেখি, এবং ওরা বাইরের দেশে খেলে অভ্যস্ত। হ্যাঁ, বাইরের দেশে ওরা খেলে। আমরা চায়নার টিমের প্লেয়ারদের দেখি পিএসজিতে খেলে, পিএসজিতে খেলে, তারপর হচ্ছে টটেনহামে আছে, টটেনহামে রিয়াল আছে। মাদ্রিদের প্লেয়ার হ্যাঁ, আছে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এরা। এই ইভেন নর্থ কোরিয়াতেও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। সো আর সেখানে আমাদের লিগ হয় নামকো আসতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের লিগটাই তো হওয়া লাগে তাই হয়। হ্যাঁ, আমাদের লিগটা হচ্ছে টার্ফে হয়েছে, আর টার্ফে হচ্ছে এখন কি টার্ফে হচ্ছে? অফকোর্স না, ঘাসে হচ্ছে। আমাদের টার্ফে হলে আমরা, টার্ফে হচ্ছে একটা মানে কি বলবো, টার্ফের হচ্ছে সবসময় একটা ওয়েদার থাকে, মানে একটাভাবেই আগাবে বল, যত বৃষ্টি হোক, যতই হোক, ওয়েদার একটা কন্ডিশন থাকে। ওয়েদার, হ্যাঁ, যত না কিছু থাকে না, ম্যাটারই করে না কিছু। টার্ফে হচ্ছে আমরা যদি বলটাকে হালকা করে মারি, যেমনি চাই ওভাবে যাবে, কিন্তু ফিল্ডে ফুল ডিফারেন্ট। ফিল্ডে হচ্ছে ওভাবে করে করতে হবে। তো আমরা যদি টার্ফে খেলি, এটা আমাদের খুব হেল্পফুল হচ্ছে। আমি যে বারবার বলছি এই লিগটা খুবই ভালো ছিল না, অ্যান্ড অফকোর্স আমাদের হচ্ছে বেটার একটা লিগ করা উচিত। অ্যান্ড আমাদের বাংলাদেশের, আমরা মেন্সের লিগটা দেখি, ওভাবে যদি একটা কিছু করতে পারে অল্প হলেও, তাহলে ওইটা অনেক হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে একদম আমরা প্রায় শেষের দিকে আসছি। সো তোমার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কি আমরা কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করতে পারবো কিনা? আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো।
খুবই একটা যেহেতু আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে ইজি টিমের সাথে ম্যাচ, তো আশা করা যাচ্ছে কিছু একটা আমরা পজিটিভ কিছু একটা দেখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, আমরা একদম শেষের দিকেই চলে এসেছি এবং আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট করা হয়েছিল Q&A। সো আমরা এখন সেই Q&A পর্বে চলে যাব। বেশ কিছু অডিয়েন্স কমেন্ট করেছেন, সেখান থেকে আমরা মাত্র 2টা প্রশ্নই পিক করেছি। সো এই কোয়েশ্চেনগুলো আনসার আসলে মেক দিবে। একজন লিখেছেন মানে আপন KW, সে লিখেছেন সময় এসে গেছে নারীদের তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দেওয়ার। মাত্র 16 বছরের ফুটবল যাত্রায় আমাদের নারীরা এখন এশিয়ান কাপে খেলেছে, সামনে হাতছানি দিচ্ছে ফিফা বিশ্বকাপ খেলার। তাবি তাওয়াল জবাব শুনতে পারছেন? এই নারীদের তো বেতন ভাতা থেকে শুরু করে আরও অনেক জায়গায় বৈষম্যের শিকার হতে হয়, এগুলো কবে ঠিক করবেন? খুবই ভালো একটা কোশ্চেন, বিকজ এটা হচ্ছে খালি মানে এটা আমরা যদি দেখি সব দিক দিয়ে হচ্ছে এটা খুব একটা চলে কথাটা। তো আমাদের খুব তাড়াতাড়ি আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলতেছি মেয়েদের, তো আমাদের উচিত হচ্ছে মেয়েদের খেলাটা দিকে সব স্পোর্টসে অলমোস্ট ভালো করতেছে। তো ফুটবলে আমাদের বাফুফেদের যারা আছে ওরা একটু ফোকাস রাখার এদিকে, একটু কিছু ওদের ফ্যাসিলিটিস দেওয়ার, যেটা হচ্ছে প্লেয়ার মানে মেনরা পাচ্ছে ওইভাবে করে যেন ওরা একই জিনিস পায়। অ্যান্ড বেতনটা যেহেতু আসলে বেতনের জিনিসটা কি বাংলাদেশে মানে বাইরের দেশে কি হয় বা সব জায়গায় কি হয় ক্লাব দেয়, বাংলাদেশে কেসটা একটু ভিন্ন, বাংলাদেশে লিগই হতো না। তার দিক দিয়ে হচ্ছে যে আমাদের বাফুফে থেকে বলছে যে ওরা টাকা পাবে, তো ওই টাকা পেয়ে আমি এখন লাস্ট আপডেট জানি না ওরা কি পাইছে না কি না, বাট যদি না পেয়ে থাকে এটা খুব স্যাড, বিকজ প্লেয়াররা ধরেন যে ইন্ডিয়াকে হারায় ওরা টাকাটার সাথে সাথে পেয়ে গেছে। এখন যদি বাফুফে ওদের প্লেয়ারদের টাকা না দেয়, ইভেন আমরা জানি যে কত প্লেয়ার্স আছে যাদের বাসায় টিভিও নাই অ্যান্ড এসি ফ্রিজ নাই, কিছু অনেক কিছুই নেই, আমরা জানি ওরা খুবই লাইক খেলতেছে কোনো রকম। ইভেন আমি যেহেতু আগে স্পোর্টস করতাম, আমি দেখতাম যে লাইক একটা মহিলা যে ফুটবল খেলতেছে তার সাথে ভলিবলও খেলে, বিকজ মানে যে স্পোর্টসের বাইরে কিছু করতে চাচ্ছে না, অ্যান্ড মেনলি হতে চাচ্ছিল একটা ক্রিকেটার ফুটবলার, কিন্তু বাস্তবতার কারণে হচ্ছে একটা সাইডে ফোকাস করতে পারতেছে না বিকজ ফাইন্যান্সিয়াল ইস্যু। অ্যান্ড আমাদের দেশে হচ্ছে মেয়েদেরকে আমরা সব মেয়েদের না আসলে ছেলেদেরকেও ফাইন্যান্সিয়ালি আর কি খুব হেল্প করে না। বাট আমরা যদি বাফুফেটা দেখি, আমি এক্সপেক্ট করতেছি বাফুফেকে এখন খুব ওদের হেল্প করার অ্যান্ড সিস্টেমের উপর রাখার, অ্যান্ড ওদের যদি লাইক ডিউ থাকে কিছুতে, ডিউগুলো হচ্ছে ফিল আপ করে দেওয়ার। তো এখানে আরেকটা কমেন্ট আছে, সেখানে এমডি আব্দুল আহাদ সোয়েদ লিখেছেন আজকের ম্যাচে বাংলাদেশের পাসিংয়ের দুর্বলতার কারণ কি? আবার ভালো অ্যাটাক করতে না পারার দুর্বলতা দেখা দিয়েছে, এই ফরমেশনটা নিয়ে কি বলবেন? আসলে এটা ফরমেশনের কারণ আমি দেখতেছি না, বিকজ আসলে একটা টিম খুবই স্ট্রং আমাদের অপোনেন্ট, তো এই স্ট্রংনেসের উপর দিয়ে হচ্ছে যত করা করছে। আমরা যদি লাস্ট দুইটা ওই যে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচগুলো যদি দেখি, বা আমরা যদি আরেকটু লাইক অস্ট্রেলিয়া থেকে একটু লো টিমের সাথে যে খেলাগুলো হয় ওগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের হচ্ছে মানে বল পাওয়ানে খুব টাফ হচ্ছিল, অফকোর্স শ্যুটও নাই এরকম আর কি। সো এটা আসলে মেয়েদের দিক দিয়েও সেম। তো এই কারণে আমি যদি বলি যে প্রবলেমটা হচ্ছে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে যদি হয়ে যায় আমাদের, আই হোপ নেক্সট 3 ইয়ার্সের মধ্যে যদি আমরা যেভাবে আগাচ্ছি ওভাবে যদি আগাই, তাহলে 3 ইয়ার্সের মধ্যে হচ্ছে আমরা ওই চেঞ্জেসটা দেখতে পারবো যেগুলো নিয়ে আর কি কমপ্লেন করেছে, অ্যান্ড এটি। আচ্ছা, তাহলে অনেকক্ষণ কথা বলে ফেললাম এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো অনফিল্ডে এসে কেমন লাগলো? অফকোর্স খুবই ভালো লাগছে, অ্যান্ড আমি গ্ল্যাড দ্যাট আমাকে ডাকা হয়েছে, অ্যান্ড খুবই সুন্দর একটা আমাদের সেশন ছিল, আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো দর্শক, এতক্ষণ দেখছিলেন পাওয়ার প্রেজেন্স ডিবিউ ড্রিবলের 3rd এপিসোড এবং আমার সাথে যুক্ত ছিলেন মাহির সরোয়ার মেঘ, যিনি কিনা আপনাদের সবার কাছে একটা পরিচিত এবং চেনা মুখ। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করেন, ক্রিকেট নিয়েও কাজ করেন। সো আমরা যারা খেলাধুলার মানুষ নিচে সবাই বাংলাদেশের অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য, দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সো আমরা অবশ্যই কামনা করব আগামী 9 মার্চ বাংলাদেশের মেয়েরা ভালো একটা ম্যাচ উপহার দিয়ে বাংলাদেশকে নিয়ে যাক স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। এবং যদি ভুল না করি, এই শোটা যখন অন এয়ার হবে তখন কিন্তু বিশ্ব নারী দিবস। সো বিশ্ব নারী দিবসে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সকল নারীদের জন্য শুভকামনা রইল।
শুধুমাত্র স্পোর্টস ইন্ডাস্ট্রিতে না, বাংলাদেশের মেয়েরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা সেক্টরেই রাজত্ব করুক, পুরুষের সাথে তালে তাল মিলে, এবং বাংলাদেশ এগিয়ে যাক, এই কামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আমি আলোয়াসি তালুকদার। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।